হাওড়া থেকে ইন্টারসিটি বা এক্সপ্রেস ট্রেনে রামপুরহাট পৌঁছাতে সময় লাগে 4 ঘন্টা। রামপুরহাট থেকে একটা ভাড়া গাড়িতে আমরা পৌঁছে গেলাম তারাপীঠ। তারাপীঠে এসে আমরা এই সংগ্রাম হোটেলে উঠলাম। মন্দিরের কাছেই এবং আমাদের বাজেটের মধ্যেই এই হোটেলের রুমগুলো বেশ বড়, স্পেসিয়াস। ঘর এবং বাথরুম যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন। সোফা, টিভি, কাবার্ড, এসি, গিজার সমস্ত রকম অ্যামনিটিস বর্তমান ছিল। এই হোটেলে নতুন টুথপেস্ট, ব্রাশ, চিরুনি, সাবান, শ্যাম্পু কমপ্লিমেন্টারি দিয়েছিল। ঘরের সাথেই ছিল একটা সুন্দর বারান্দা। বারান্দা দিয়ে দেখা যাচ্ছে দোকানপাট, বাজার এবং মা তারার ভক্তের সমাগম। আমরা ফ্রেশ হয়েই চলে এলাম তারাপীঠ মন্দিরে। একটু ভিড় ঠেলে মাকে দর্শন করলাম আর ওই মন্দির চত্বরে অবস্থিত অন্যান্য মন্দিরও ঘুরে দেখলাম। ইহা শ্রী শ্রী বিষ্ণুনারায়ণ এবং ষষ্ঠী দেবীর মন্দির। রয়েছে মা শীতলা দেবী, বাবা ভোলেনাথ, বজরংবলী এবং অন্যান্য দেবদেবী। ইহা শ্রী শ্রী বামদেবের মন্দির। এই সাধক বামাখ্যাপাই ছিলেন মা তারার প্রধান ভক্ত। এটি চন্দ্রচূড় ভৈরব মন্দির, অর্থাৎ বাবা মহাদেবের মন্দির। তারাপীঠ মন্দিরের বাইরেও আরও অন্যান্য মন্দির রয়েছে। রয়েছে বিভিন্ন ধরনের দোকানপাট। বিক্রি হচ্ছে পূজা সামগ্রী। তারাপীঠে এই প্যাঁড়া বেশ বিখ্যাত। বাড়ির জন্য বেশ খানিকটা কিনে নিলাম। এখানে বেশ লম্বা লম্বা ল্যাংচা বিক্রি হচ্ছে। একটা করে ল্যাংচা টেস্ট করলাম। অন্যান্য মিষ্টির মধ্যে ছিল রসগোল্লা, গোলাপ জামুন, প্যাঁড়া ইত্যাদি। তবে এখানে ল্যাংচাটাই জনপ্রিয়। এই দোকানের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্যাঁড়া তৈরি দেখছিলাম। পথে এই রাধাকৃষ্ণের মন্দিরটা চোখে পড়ল। পরের দিন বেশ সকাল সকাল এক পান্ডার সাহায্য নিয়ে পুজো দিতে গেলাম। তবে এখানে বর্তমানে পুজো দেওয়ার রীতিনীতি একদম ভালো লাগেনি। ভক্তদের অর্থনৈতিক অবস্থা অনুযায়ী লাইন তৈরি হয়েছে। কোনোটা বিনামূল্যে, কোনোটা 300 টাকা, আবার কোনোটা বা 500 টাকার বিনিময়। যে ভক্ত যত বেশি টাকা প্রদান করতে পারবে, মাকে দর্শন করার সুযোগ সে তত আগে পাবে। আমি এখানে বেশ কয়েক বছর আগে এসেছিলাম, তখন এত টাকার খেলা ছিল না। পুজো শেষে এখানে ধূপ গেঁথে দিলাম। এই স্থানে মায়ের উদ্দেশ্যে বলি প্রদান করা হয়। এটি হলো তারাপীঠ মন্দিরের জলাশয়। তারাপীঠ মন্দিরের নিকটেই পায়ে হাঁটা দূরত্বে রয়েছে তারাপীঠ মহাশ্মশান। আমরা এখন সেই মহাশ্মশানেই দাঁড়িয়ে আছি। এখানে অনেক তন্ত্র সাধক রয়েছেন। তাদের অনেকেই নির্দিষ্ট নির্ঘণ্ট মেনে বিভিন্ন সাধনা করেন। শ্মশানটি অনেকটাই বড়। আমরা ঘুরে দেখছিলাম। এখানে নানা ধরনের জিনিসও বিক্রি হচ্ছিল। এই শ্মশানের মধ্যেই রয়েছে বিভিন্ন দেব দেবী সাধকের মূর্তি, মন্দির, রয়েছে দোকান বাজার এবং রয়েছে ভক্তের সমাগম। তারাপীঠ মন্দিরে পুজো দেওয়ার পর ফিরে এলাম হোটেলে। হোটেলে লাঞ্চ সেরে এবং খানিকক্ষণ বিশ্রামের পর আবার বিকেলবেলার দিকে বেরিয়ে পড়লাম। আমরা চলেছি নলহাটেশ্বরী মন্দিরে।
নলহাটি মন্দির হল দেবী সতীর ৫১ পীঠের একটি পীঠ। বীরভূম জেলার এই অঞ্চলে দেবী সতীর কণ্ঠনালী পড়েছিল। সেই থেকেই এই মন্দিরের নাম কালিকা শক্তিপীঠ শ্রী নলহাটেশ্বরী মন্দির। পুরানো মন্দিরটি সংস্কার করে এই উঠোন ও মন্দিরের আটচালা নতুন করে বানানো হয়েছে, আরও সুন্দর করে সাজানো হয়েছে। আমরা উঠে গেলাম প্রধান মন্দিরে পুজো দেওয়ার উদ্দেশ্যে। মাকে দর্শন করে প্রণাম জানালাম। মন্দির চত্বরটিও ভারী সুন্দর। আমরা এবার তারাপীঠ ফিরে যাচ্ছি। একটা ট্রেনের সাথে পাল্লা দিয়ে ছুটছে আমাদের গাড়ি। পশ্চিম আকাশে সূর্যাস্ত যাচ্ছে। তারাপীঠ থেকে একটা টোটো ভাড়া করে চলে এলাম এই জগন্নাথ মন্দিরে। এই মন্দিরটি পুরীর জগন্নাথ মন্দিরের আদলে তৈরি। জগন্নাথ মন্দির দর্শন করে আমাদের পরবর্তী গন্তব্য ইস্কনের মন্দির। ইস্কনের মন্দিরটিও বেশ সুন্দর কারুকার্য সম্পন্ন। মায়াপুরের গদা ভবনের মতোই রয়েছে একটা আবাসন। এছাড়া রয়েছে প্রসাদ ভবন, রয়েছে ইস্কনের বই ও ছবির দোকান। নানা রকম ভক্তিমূলক বইয়ের সম্ভার রয়েছে এইখানে। ইস্কনের মন্দিরে হরিনাম সংকীর্তন শুনলাম কিছুক্ষণ। জগন্নাথ মন্দির এবং ইস্কনের মন্দির দেখে আমরা আরও বেশ কয়েকটা মন্দির দর্শন করেছিলাম। এখানকার বেশ কয়েকটা মন্দিরে ছবি তোলা নিষিদ্ধ। তাছাড়া সন্ধেও হয়ে গেছিল, তাই খুব বেশি ছবি তোলা হয়নি। সন্ধেবেলার দিকে আরও একবার তারাপীঠ মন্দিরে এসে উপস্থিত হলাম। সন্ধেবেলার দিকে অনেক সময় মায়ের শিলা দর্শন হয়, আমরা তাহাই দর্শন করতে গিয়েছিলাম। আজ অনেক বেড়ানো হয়েছে, এখন বিশ্রাম নিতে হবে। পরের দিন ভোরবেলায় বাড়ি ফেরার পালা। রামপুরহাট স্টেশন থেকে হাওড়া ফেরার ট্রেন রয়েছে। তারাপীঠ তীর্থ দর্শন করে আমরা রওনা দিচ্ছি বাড়ির উদ্দেশ্যে। আবার দেখা হবে অন্য কোনো গল্পে। ভালো থাকবেন সকলে।